আচ্ছা, শুরু করছি। বলেইছিলাম নিউক্লিয়াস পার্টটা পড়াবো। হেডিং কর। পরমাণুর নিউক্লিয়াস। এখান থেকেও মোটামুটি 3 নাম্বারই ধরা যেতে পারে। পরমাণুর গঠন আর নিউক্লিয়াস নিয়ে 6 নাম্বার। সবাই শুনতে পাচ্ছিস নিশ্চয়? হ্যাঁ স্যার। বড় দেখা যাচ্ছে নিশ্চয়? প্রথম আমরা যেটুকু জানি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন। এদের সম্পর্কে একটু জেনে নিতে হবে। ফার্স্ট প্রোটন। আচ্ছা, প্রোটনের ভর মোটামুটি আমাদের জানা। কি বলতে পারবি? কেজি। 1.6725 into 10 to the power minus 27 kg. এবং এটা মোটামুটি আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে ইলেকট্রনের তুলনায় কত না 1836 গুণ বেশি। যদি নিউট্রন নিয়ে কথা বলা হয়, আচ্ছা এর আধান কি, আধানটা লিখে রাখা ভালো। এটা হচ্ছে পজিটিভ। নিউট্রন নিয়ে কথা বলা হয়, মোটামুটি ভরটা আমরা একই ধরবো। যদিও বলা হয় ইলেকট্রনের তুলনায় 1837 গুণ বেশি, সামান্য বেশি। তবে আপাতত আমরা ক্যালকুলেশন বা আদার জায়গায় ভরটাকে একই ধরবো। লিখে রাখ, ইলেকট্রনের তুলনায় 1837 গুণ বেশি। এর আধান কি? অবশ্যই নিস্তড়িত। এগুলো মোটামুটি আমরা জানি। যেহেতু চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, তো এগুলো একবার রিক্যাপ করে নিয়ে ভালো। এবার কোশ্চেন হচ্ছে, এই যে নিউক্লিয়াস নিয়ে আলোচনা যখন শুরু হলো, নিউক্লিয়াসের হিস্ট্রি প্রথম এসেছিল, মানে বেসিক্যালি আমরা তেজস্ক্রিয়তা দেখেছি। তো তেজস্ক্রিয়তা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে দেখেছি মোটামুটি আলফা রশ্মি বেরোয়, বিটা রশ্মি বেরোয়, গামা। তিনটের বৈশিষ্ট্য মোটামুটি আমরা ক্লাস 10-এও পড়েছি টুকটাক। তাহলে আলফা বেসিক্যালি কি? আলফা রশ্মি মানে কি? প্রথম কথা ধনাত্মক, এবং একে মোটামুটি আমরা হিলিয়ামের সঙ্গে কম্পেয়ার করি। বিটা কার সঙ্গে তুলনীয়? মোটামুটি ইলেকট্রনের সঙ্গে তুলনীয়। তাহলে বিটা রশ্মি কত? -1 0। আর গামা রশ্মি এটা এক শক্তি। এটার না কোনো প্রোটন সংখ্যা আছে, না পারমাণবিক সংখ্যা আছে, না কোনো ভর সংখ্যা আছে। জাস্ট গামা রশ্মি একটা শক্তি। এবার যদি মানে এই জায়গাটা দেখা যায়, মানে আমরা যদি ধরে নিই যে আমরাই প্রথম এটা ব্যাপারটা দেখছি, তো এখান থেকে দেখি কি মনে হতে পারে নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? প্রথম কথা, আলফার ভর বেশি, তার মানে প্রোটন আছে, এটা মানুষ ভাবতে পেরেছিল। বাট প্রোটনের সঙ্গে কি আছে? কি ভাববে? অবশ্যই ইলেকট্রন।
তার প্রথম কনসেপ্টটা এসেছিল এবং বলা হয়েছিল যে প্রোটন ইলেকট্রন থিওরি। তার মানে নিউক্লিয়াসের ভিতরে খুব সোজাভাবে মানে ভাবতেই পারি, আমরাও চোখের সামনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রোটন থাকে একটা ভারী কণা, আর তার সঙ্গে থাকে ইলেকট্রন, যার জন্য কিনা বিটা রশ্মি বাইরে বেরিয়ে আসে। এবং সেটাকে বিশ্বাস করে মোটামুটি মানুষ একটা স্বস্তির জায়গা পেয়েছিল যে হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের ভিতরেও ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরেও ইলেকট্রন থাকে। স্বস্তির জায়গা মোটামুটি ক্রিয়েট হয়েছিল। মানে অনেক সময় অনেক কিছু ভুল জিনিস জেনেও আমরা মানসিক শান্তি পাই। তো এটা জেনেও সেইভাবে মানসিক শান্তি পেয়েছিল। পরে গিয়ে দেখা গেল যে না, ইলেকট্রন কোনোভাবে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। কারণ কতগুলো বৈশিষ্ট্য পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকা সম্ভবই না। এবং সেটা খুঁজতে গিয়েই আমরা পেলাম যে নতুন পদার্থটা, সেটা হচ্ছে নিউট্রন। এই ব্যাপারটা খুঁজতে পাওয়া গেল, মানে এই তথ্যটা যতদিন পাওয়া গেছে ততদিন মানুষ নিউট্রন নিয়ে ভাবনা চিন্তা করেনি। তো কতগুলো পরীক্ষার মাধ্যমে যখন এই তথ্যটা ভুল প্রমাণ হলো, তখন তৈরি হলো যে না, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন থাকে না, অন্য একজন থাকে, সে কিনা নিউট্রন। এখানেই প্রথম আমরা একটা কোশ্চেন আকারে লিখে রাখবো, তারপরে চ্যাপ্টারটা স্টার্ট করব। সেটা জানা খুব জরুরি। কোশ্চেনটা মাঝে মাঝে দিতেও পারে। লেখ, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না কেন? ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না কেন? কতজন জয়েন করেছে দেখি একবার। 36 জন। কারণ ঘুমটুম পাচ্ছে তো না তো? তীর্থ আছিস? তীর্থঙ্কর, তুমি কি আছো? স্যার বিটা রশ্মি আর গামা রশ্মিটা একটু বলে দিন, একটু দেরি করে জয়েন করেছি। মানে কারোর কোনো বৈশিষ্ট্য আমি বলিনি, আমি শুধু এটুকুই বলেছি যে আমরা যখন তেজস্ক্রিয় বিকিরণগুলো দেখছিলাম, সেখানে দেখলাম যে আলফা বিটা গামা তিনটে রশ্মি বেরোয়। আলফার ভর অনেক বেশি, সেখান থেকে মোটামুটি প্রোটন সম্পর্কে আইডিয়া করা গেছিল। বিটা রশ্মি দেখে প্রথমেই মানুষ যে ভুলটা করেছিল, যে বিটা মানে বেসিক্যালি আমরা বলি যে ইলেকট্রনের স্রোত। তো মানুষ তখন ভেবেছিল, মানে ব্যাপারটা হচ্ছে কোনো কিছু দেখবি জটিল ব্যাপারকে আমরা অনেক সময় মানে জটিল ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাই না, ব্যাপারটাকে কোনো একটা ব্যাখ্যা দিয়ে ব্যাপারটাকে সোজা করে নি, তাতে আমাদের মানসিক শান্তি আসে। তো সেরকম ভাবেই হয়েছিল যে মানুষ মনে করেছিল তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরেও থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরেও থাকে। কারণ বিটা রশ্মি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি তো ইলেকট্রন। তো বেশ সুন্দরভাবেই চলছিল, তো যে হ্যাঁ, প্রোটন আর ইলেকট্রন নিয়ে নিউক্লিয়াস তৈরি। কিন্তু কতগুলো পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে না, ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। তখনই যখন ব্যাপারটা নিয়ে আলোচনা হলো, তখনই কিন্তু নিউট্রনের আবিষ্কার হলো। এবং আগেই বলেছিলাম নিউটনের আবিষ্কার করেছিল কে না, শ্যাডউইক। তো বইতে চ্যাডউইক লেখা থাকে, বেসিক্যালি শ্যাডউইক। তো ইলেকট্রন কেন থাকতে পারে না, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের জানতে হবে, তবে আমরা চ্যাপ্টারটা এগোতে পারবো। তাহলে ফার্স্ট কোশ্চেন ওই জন্য, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না কেন? হুম, আচ্ছা, প্রথম কতগুলো পয়েন্ট বলছি, আমি আস্তে আস্তেই বলছি। লেখ, পয়েন্ট নাম্বার 1, রিপিট করাস না, একটু শুনবি ঠিক করে। তাহলে লেখ, বিটা রশ্মির শক্তি, বিটা রশ্মির শক্তি 4 MeV। কিন্তু ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তা হলো 20 MeV। তাহলে প্রথমে এই ব্যাখ্যাতেই ফেল করে গেল।
ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে মিনিমাম 20 MeV শক্তি দরকার, কিন্তু আমরা দেখলাম বিটা রশ্মির শক্তি হচ্ছে 4 MeV, তাহলে অবশ্যই ইলেকট্রন থাকে না। তো এটুকু ফেল করলেই তো আমি আর বলতে পারি না যে ইলেকট্রন থাকে না। নেক্সট পয়েন্ট, নিউক্লিয়াসের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অত্যন্ত বেশি। পয়েন্ট নাম্বার 3, নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক ইলেকট্রনের চৌম্বক ভ্রামক অপেক্ষা কম। পয়েন্ট নাম্বার 4, নিউক্লিয়াসের কৌণিক ভরবেগ ও ইলেকট্রনের কৌণিক ভরবেগ ভিন্ন। নিউক্লিয়াসের কৌণিক ভরবেগ ও ইলেকট্রনের কৌণিক ভরবেগ ভিন্ন। মোটামুটি এই 4টে পয়েন্ট থেকে বলা যেতে পারে যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না। স্যার ওইটা আরেকবার বলবেন, নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক ইলেকট্রনের চৌম্বক ভ্রামক অপেক্ষা কম। আচ্ছা, তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। অনন্যা কেন বলছে স্ক্রিন দেখতে পাচ্ছে না, সেটাই তো মুশকিল। অনন্যা জয়েন্ট আছিস? গুগল মিটে তো অসুবিধা হওয়ার কথা নয়। দেখ কি অসুবিধা হচ্ছে। যাই হোক, এরপরে জাস্ট আমরা চ্যাপ্টারটা একটু এগোবো। নেক্সট কতগুলো ছোট ছোট ডেফিনেশন আমরা আগেই পড়েছি, এগুলো লেখাতে যাব না, জাস্ট টপিক গুলো আলোচনা করে নেব। এর ফার্স্ট হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ছোট ছোট 1 নম্বরের কোশ্চেন দিতে পারে। নিউক্লিয়ন সংখ্যা বেসিক্যালি মানে ওই আর কি, প্রোটন আর নিউট্রন নিয়ে একটা পরিবার তৈরি করেছিল। এরা প্রত্যেকেই কিন্তু নিউক্লিয়ন। মানে যেমন হয় না যে আমরা সবাই মানুষ, তার মধ্যে কিছু নারী কিছু পুরুষ, সবাই আমরা মানুষ। তো বেসিক্যালি একটা প্রোটনকেও আমরা নিউক্লিয়ন বলি, একটা নিউট্রনকেও আমরা নিউক্লিয়ন বলি। তাহলে খুব সিম্পল ডেফিনেশন আমরা লিখতে পারি, কোন পরমাণুর ভর সংখ্যাকেই বলে নিউক্লিয়ন সংখ্যা। তার মানে মোট যত সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, টোটাল ওদের যে সংখ্যাটা সেটাকেই বলছি নিউক্লিয়ন সংখ্যা। একটু যে খাতায় লিখতে হবে কথা নেই, টার্মগুলো খালি বুঝে রাখ, আমরা পড়ে নিতে পারবো। এগুলো ধরে ধরে লেখাতে গেলে খালি সময় নষ্ট হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আইসোটোপ। এগুলো আরো ছোটবেলা থেকে পড়ছি, মানে আশা করব এগুলো সবাই আমরা মোটামুটি জানি। যদি না জানি সেটা খুব দুঃখের ব্যাপার। তো আইসোটোপ কি ছিল না, দুটো মৌল বেসিক্যালি একই মৌলের হবে, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা। পারমাণবিক ক্রমাঙ্ক একই এবং ভর সংখ্যা আলাদা। মোটামুটি অনেকগুলো আইসোটোপই আমরা পাই, তার মধ্যে ফেমাস হচ্ছে একটা হাইড্রোজেনের আছে H11, তিনটে আছে H12, H13।
এই একটা আছে, আর একটা হচ্ছে অক্সিজেনের আছে 17, 16, 15। মোটামুটি এগুলো আমরা জানি। নেক্সট হচ্ছে আইসোবার। আইসোবার, আইসোটোপ, আইসোবার হচ্ছে টোটালি আইসোটোপের উল্টো। তার মানে এখানে পরমাণু ক্রমাঙ্কটা আলাদা হয়ে যায় কিন্তু ভর সংখ্যা একই। এই জাস্ট একবার দেখে নেবো, কারণ 1 নম্বরের কোশ্চেন যে কোনো সময় দিতে পারে। খুব বেশি আমি এগুলো টাইম নিচ্ছি না। নেক্সট হচ্ছে আইসোটোন। আইসোটোনে কি বলা হয়েছিল? যাদের নিউট্রন সংখ্যা সমান, দুটো পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান। এই তিনটে মোটামুটি আমরা আগেও পড়েছি, এখানেও কোনোভাবে দিতে পারে, তবে দেওয়ার চান্স খুবই কম, কারণ অনেক কিছু জিনিস আছে যেগুলো কোশ্চেনে দেওয়ার মতো। মাঝে মাঝে হয় না যে কোশ্চেন সোজা করতে গিয়ে ফেলে দেয়। যেমন ধর থার্ড সেমিস্টারে ফিজিক্সের একটা এভারেজ নাম্বার খারাপ এসছে, ওরা ভাবলো যে হ্যাঁ এমন একটা কোশ্চেন করি যাতে ছেলেপুলে প্রচুর নাম্বার পেয়ে যায়। এবার আমরা আলটিমেট অনেক কিছু পড়ে গেলাম কিন্তু এগুলো দেখে গেলাম না, তাতে কি হবে? হয়তো পরীক্ষার হলে লিখতেই পারলাম। সবার ক্ষেত্রে বলছি না, কিছু জনের হতেই পারে। এবার এখানে দুটো নতুন জিনিস করব, সেটা হচ্ছে আইসোমার। কথাটা খুবই জনপ্রিয়, অন্তত কেমিস্ট্রিতে। আইসোমার কাকে বলবো? কেউ একজন বল। স্পন্দন আছিস? স্পন্দন? কে বলতে পারবি আইসোমার? মেসেজ করছি না। কে বলবি? কেউ তো বল একটা। কে কে আছে? বহুজন তো আছে দেখতে পাচ্ছি। প্রান্তিক আছিস? হ্যাঁ, বল আইসোমার কাকে বল। ওই তো যাদের মানে কেমিস্ট্রিতে তো যাদের সংকেত একই আর গঠনটা আলাদা হয় ওদেরকে আইসোমার বলে। কেমিস্ট্রি কেমিস্ট্রি নয়, সবাই সব জায়গায় অর্থ একই। তার মানে এখানেও দুটো মৌল যাদের সংকেত একই কিন্তু গঠন আলাদা, মানে দেখতে একই রকম হয় কিন্তু ভিন্ন শক্তি স্তরে থাকে বা ভিন্ন পারমাণবিক স্তরে থাকে। একই জিনিস, মানে কনসেপ্টের জায়গা আলাদা না। হ্যাঁ, তোকে বলতে গিয়ে মনে পড়লো, তুই আগের দিন যে কোশ্চেনটা দেখালি না, 24 সালের কোশ্চেন একবার চেক কর। সালের কোশ্চেন মানে তো ভুল হতে পারে না, অ্যাকচুয়ালি দেখবি শেষেরটা মানে না অর গেট হবে। ওটা ফুল করে ওটা মানে অর্গেট শেষেরটা। ওটা অর গেট দিয়ে দেখবি, তবে ওই অ্যান্সারটা চলে আসবে। মানে যেহেতু ঠিক সালের আছে। কোশ্চেনটা তো ভুল হতে পারে না। ওখানে অর গেট দিলে আলটিমেট কি হয়ে যাবে? ওই এ বারটা কমন চলে যাবে, হুম। দিলে 1+b হয়ে গেল, ওয়ান ওটা প্লাস a। সালের কোশ্চেনটা একবার দেখে নিলেই হয়, তবে সম্ভবত অর গেটই হবে। কোশ্চেনটা তো ভুল হবে না, ছবিটা ভুল এঁকে ফেলেছে। ঠিক আছে। হ্যালো। হ্যালো। ও স্যার, অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো করছিলাম, ওই ব্লুটুথে প্রবলেম হচ্ছিল, তাই দেখছিলাম শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, এই টার্মগুলো মোটামুটি আমাদের পড়তে হবে। এখানে আরেকটা নতুন জিনিস আমরা পড়বো, আগে জেনেছি কিনা জানি না, সেটা হচ্ছে মিরর নিউক্লিয়াস। জানা আছে কারো?
মিরর নিউক্লিয়াস। স্যার বলবো, বলুন। ওই যে সমস্ত সমভর সম্পন্ন নিউক্লিয় যুগ্মের নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা পরস্পর বিনিময়যোগ্য হয় তাদের মিরর নিউক্লিয়াস বলে। মানে ওই কার্বন আর মানে CA11 6 আর B11 5 টা হচ্ছে পরস্পর এরকম মানে মিরর নিউক্লিয়াস। একদমই তাই। তার মানে বেসিক্যালি দুটো নিউক্লিয়াস, বা পরিষ্কার কথা হচ্ছে যে দুটো যুগ্ম যাদের হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা হচ্ছে রিভার্স করে যায়। এখানে ভালো করে যদি দেখিস, এর প্রোটন সংখ্যা হচ্ছে 6, নিউট্রন সংখ্যা 5। আর এর ক্ষেত্রে যদি দেখিস, দেখ উল্টো হচ্ছে, প্রোটন সংখ্যা হচ্ছে 5 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 6। তার মানে এক্সচেঞ্জ করে যাচ্ছে বেসিক্যালি। এদেরকে বলা হয় মিরর নিউক্লিয়াস বা মিরর নিউক্লিয়াই। ওকে, এগুলো ছোট ছোট কিছু ডেফিনেশন আমাকে দিতে পারে, এগুলো আমাকে জেনে রাখতে হবে। যদি আগে জানতাম তো খুব ভালো কথা, যদি না জানি এখন জেনে নেব। এবার আসছি, মানে আমি ধরে নিচ্ছি যে আমরা কিছু জানি না, সেখান থেকেই বলছি। কারণ থার্ড সেমিস্টারে এমন মার্কস এসছে, রিস্ক নেওয়া যাবে না। ফুল মার্কস আনতে পারলে একটা ভালো মার্কস ক্যারি করবে সবার জন্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একই গল্প হয়েছে, তো আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে। নেক্সট হচ্ছে পারমাণবিক ভর। যা করাচ্ছি তার মধ্যেই সব পাবি, কিন্তু সেগুলো থেকে আর একটু মাইনাস করিস। পারমাণবিক ভর, এটা মোটামুটি আগে পড়েছি। এর একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিতে না গিয়ে মোটামুটি আমরা বাই ডেফিনেশন যাই, কারণ হিস্ট্রি তো কেমিস্ট্রিতে খুব ভালো পড়েছিস। তো কোন স্কেলে কখন কি করা হতো, হাইড্রোজেন, অক্সিজেন, অনেক স্কেল পেরিয়ে আপাতত আমরা এখন কার্বন স্কেলে করি। তাহলে 1 AMU সমান অ্যাকচুয়ালি লেখা হয় 1/12 ইন্টু P12 পরমাণুর ভর। এবং দিনের শেষে এই ভ্যালুটা কত পাই, না যেটা লিখেছি কিনা প্রোটনের ভর 1.66 বা 1.67, যেটা লিখতে পারি। এবার এখানে যদি একটু ওরা ভাবে যে এক্সেপশনাল একটু কোশ্চেন করব, একটু বাজিয়ে দেখবো যে ওরা ঠিকঠাক করে পড়েছে কিনা বই ফই, তাহলে কোশ্চেন করতে পারে পরমাণুর মানে পারমাণবিক ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। নৈশন্তি বল, পরমাণুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? জানি না। কে বলতে পারবি? স্পেকট্রোমিটার। লিখে দেখ, কোশ্চেন দিতেই পারে। স্পেকট্রোমিটার, পরমাণুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্পেকট্রোমিটার। একটু যদি ভাবে যে হ্যাঁ খুঁটিয়ে পড়েছে কিনা, তাহলে কিন্তু দিতেই পারে। এবার আমাদের আসতে হবে, মানে আমি পরমাণুর গঠন পড়ি বা নিউক্লিয়াস পড়ি, আইনস্টাইনের জায়গাটা তো ভোলা চলবে না, এবং ওটাই আমাদেরকে চাপটা সোজা করে দেবে। কেননা ই সমান এমসি স্কোয়ার আছে আমাদের সঙ্গে। 2 মার্কসের কোশ্চেন, সালের কোশ্চেনই প্রবাবলি। সালের কোশ্চেন তো সবসময় মাথায় থাকে না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি নাও এসে থাকে এবছর আসতে পারে এরকম ব্যাপার। 1 AMU ও 1 MEV মধ্যে সম্পর্ক। টু মার্কস দেবে। সম্পর্ক বলতে শুধু লিখে দিতে পারি না, 2 মার্কস মানে ক্যালকুলেট করে নেওয়াই ভালো বেসিক্যালি। যদিও ক্যালকুলেটর নেই, ফাইনাল ভ্যালুটা মাথায় রাখবো, বাদ বাকি ক্যালকুলেট করে নেবো। তাহলে আমরা যেভাবে লিখি আর কি, জানি বা না জানি আমরা কি লিখি, আমরা জানি।
বন্ধনের নাকি আবার মাই গন হচ্ছে না, চুপ করে ঝাপটি মেরে বসে আছে একটু। এটা কত 1.67 ইন্টু 10⁻⁻27, কারণ আমি কোথা থেকে কোথায় কনভার্ট করছি, এটাই তো মাসের জায়গায় আসবে। এটা মাস আর এটা হচ্ছে এনার্জি। এই জায়গাটা তাহলে 1 করিস না, 1 এমইউ ও এমইভি এর মধ্যে সম্পর্ক, 1টা কেটে দিই, কারণ 1 ভ্যালু তো আর আসবে না। এম ইন্টু সি স্কোয়ার, একদম অ্যাকুরেট ভ্যালু, মানে আমি ক্যালকুলেট এমনিও করবো না, এটা ভ্যালু বসাবো। লাইটের কিন্তু 3 হয় না, 2.998, মানে যতটা অ্যাকুরেট বসানো যায়। তারপর তো ফাইনাল ভ্যালু বসিয়ে দেবো। এতকে দেখতে আসছে আমি কি ক্যালকুলেট করেছি। তার মানে এই টোটালটা যদি তুই ক্যালকুলেট করিস, এটা অবশ্যই জুলে আসবে। তো পরীক্ষার সময় এই মাঝের স্টেপটা নাও লিখতে পারিস। আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা তোকে বলে দিচ্ছি, যদিও তোর কাছে ক্যালকুলেটর থাকবে না, থাকলে তো এত চিন্তা থাকতো না। এটা আসবে জুলে। আর জুল থেকে ইভি করতে গেলে কি করি আমরা, এটা আসছে ইভিতে। তুই ডাইরেক্ট যদি কিছু মনে না থাকে তুমি লিখে দিবি 931 এটা অঙ্ক করতে গেলেও কাজে লাগবে, 2 ইন্টু 10⁻6 হয়, ওই জন্য আমি লিখছি এমইভি। তাহলে বেসিক্যালি 1 AMU ইকুইভ্যালেন্ট টু 931.2 এমইভি। রিলেশনটা নিউমেরিক্যালে খুব কাজে লাগে, ইজিলি নিউমেরিক্যাল করা যায়, আর এটা আমাকে দেখাতেও বলতে পারে। বেসিক্যালি কার জন্য করলাম, আরো সহজ ভাষায় বললে প্রোটনের জন্য। মানে প্রোটনের জন্যই বসিয়েছি বেসিক্যালি। এটাই দেয়, মানে যদি আমাকে ভর আর শক্তির সম্পর্ক জানতে চায়, মোটামুটি তুই ধরে নিতে পারিস 95% এটাই আমাকে জানতে চাইবে। আর ওই যে বললাম, ওরা যদি চাই যে তোকে একটু বাজিয়ে নেবে, তুই না মুখস্থ করে ব্যাপারটা ক্লিয়ারলি পড়েছিস, তখন ওরা কি করবে, ফর্ম তো একই থাকবে। ওরা তোকে বলবে ইলেকট্রনের ভরের তুল্য শক্তি নির্ণয় কর। নেক্সট লেগ, এটা চান্স খুবই কম, তো আমরা করে রাখবো। জিনিসটা তো একই ভাবে হবে। তাহলে ইলেকট্রনের ভরের তুল্য শক্তি, একই স্ট্রাকচার দিয়ে হবে, খালি চেঞ্জ কি হবে, ভরটা পাল্টে যাবে। তাহলে ই সমান তখন কি হবে, ইলেকট্রনের ভর কত ছিল, 9.1 ইন্টু 10⁻31 ইন্টু, একই রকম এটা বসিয়ে দেবো, 2.998 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। এবং এটাও একই রকম ভাবে, এত ক্যালকুলেশন তুই মনে রাখতেও পারবি না, করতেও পারবি না। তো বেসিক্যালি এটা আসে 0.51 এমইভি। ওকে, তবে এটা আসার চান্স খুবই কম, অন্তত বর্ষি। হয়েছে এটা সবার? কমপ্লিট হয়েছে? কেউ তো সারা শব্দ কর। হ্যাঁ স্যার হয়ে গেছে।
অন্তত বুঝতে পারি যে ঘুমিয়ে যাসনি তোরা। তোদের তো অন্য দিনগুলো হয় না, সব স্যাররা অনলাইন ক্লাস করাচ্ছে, আর আমি বাদ যাবো কেন? আমি কিন্তু মাঝে মাঝেই বৃহস্পতিবার ক্লাস করাবো। আর নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের আকার। করলে প্রবলেম হবে? হুম, কি প্রবলেম স্যার হবে? একটু আগে থেকে একটু আগে থেকে করলে আমি তো করেই দিতাম, অন্যদিন চেষ্টা করবো 10টা থেকে। অ্যাকচুয়ালি আমিও তো সব পড়িয়ে ফড়িয়ে এসে অন্তত খাওয়া দাওয়াটা করবো না, তবে তো করাবো। আমি যদি ফ্রি থাকতাম তো তোর আগে থেকেই দিয়ে দিতাম ক্লাস, অসুবিধা ছিল না। এবার আসি নিউক্লিয়াসের আকার। এখান থেকে একটা কোশ্চেন আসে, এইচএসেও এসেছে। অ্যাকচুয়ালি একটা রিলেশন বের করবো, হেডিংটা করেছি নিউক্লিয়াসের আকার। তোমার লিখে পাই নিউক্লিয়াসের ব্যাসার্ধ বললাম ক্যাপিটাল আর, ভর সংখ্যা ক্যাপিটাল এ, আয়তন ক্যাপিটাল ভি। টার্মগুলোকে উল্লেখ করে ফেলতেই হবে, তবে আমরা ক্যালকুলেশন এগোবো। আর এখান থেকে আমরা লিখতে পারি, এর যেটুকু কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ লিখতেই পারি যে ভি ভেরিজাইজ এ, ভর সংখ্যার সঙ্গে আয়তন কি হয়, সমানুপাতিক। ফার্স্ট স্টার্টিং হবে ক্যালকুলেশন এখান থেকে, আয়তন ভেরিজাইজ ভর সংখ্যা। এবার দেখ, জাস্ট পরের লাইনে আমরা কি করব, তাহলে ভি সমান কত, ওটি গোলাকারই হয়, 4/3 আর কিউ ভেরিজাইজ এ, ভেরিজাইজ দিয়ে রেখেছি, তার মানে 4/3টাকে আমি আউট করে দিতেই পারি। তারপরের লাইন হবে আর কিউ ভেরিজাইজ এ, তারপরের লাইন আর ভেরিজাইজ a⁻1 একদম ভেঙে ভেঙে লিখছি। এবার ভেরিজাইজটাকে তুলে দেবো, আর ইকুয়াল টু r0 a⁻1। অনেক সময় বলে দেয় যে শো দ্যাট, তার নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা সেটা কত না, r ইকুয়াল টু r0 a⁻1। এখানে একটা r0 মান অবশ্যই আছে, পাশে লিখে রাখি। (10⁻⁻15), যেটাকে কিনা বলা হয় 1.2 ফেমটোমিটার। ফেমটোমিটার ব্যাপারটা আমরা আগে দেখেছি, 1.2 ফেমটোমিটার। ভর সংখ্যার সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে r0টা কি, মূলত হাইড্রোজেনের ব্যাসার্ধ। লিখে রাখতে পারিস, হাইড্রোজেনের নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ব্যাসার্ধ, নিউক্লিয়াসের আকার। এখান থেকে অঙ্ক দেয়, ক্যালকুলেশন দেয়, চাই দিক। অঙ্ক দিলে তো আমরা এখান থেকে বসিয়ে দেবো, r সমান r0 a⁻1, নিউমেরিক্যাল তো আসেই। হয়েছে সবার?
আশিস আছিস? আশিস? হ্যাঁ স্যার। কি রে, ঘুম পেয়ে গেছে নাকি? না না, স্যার করুণ ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল না, করুণ সুরে বলছে, আমি ডাকতে মনে হয় ঘুম ভাঙলো। হ্যাঁ স্যার। নেক্সট, নিউক্লিয়াসের ঘনত্ব তাহলে একই রকম দেখ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, যেমন আগে রিপিট করলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ও নিউক্লিয়নই বলি, কারণ প্রোটন নিউট্রন সবই একই। নিউক্লিয়ন গুলির গড় ভর এম হলে তাহলে ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। এবার দেখ, ভর কত, এক একটা নিউক্লিয়নের ভর ধরেছি এম, তাহলে মোট ভর কত হবে, এম ইন্টু এ। এটাই হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, যেটা কিনা ভর সংখ্যা। তার আয়তন 4/3 আর কিউ। কিছু নেই ক্যালকুলেশনটার মধ্যে, শুধু কি চেঞ্জ হবে, এই এই ভ্যালুটাকে রিপ্লেস করে দেবো। আর এই রিলেশনটা আমার জানা। দেখ এখানে ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এম ইন্টু এ, এখানে একটা 3 মাল্টিপ্লাই করেই দিই, ডিভাইডেড বাই 4 পাই, এটা কত হয়ে যাবে, r0 কিউ ইন্টু এ। তারা এ টু দি পাওয়ার 1/3 ছিল, তার সঙ্গে কিউব গুণ হয়ে গেলে ওটা কেটে বেরিয়ে গেল। তাহলে মজার ব্যাপার দেখ, এ আর এও কেটে গেল, তাহলে থাকলো শুধু 3m ডিভাইডেড বাই 4 পাই r0 কিউ। এটাকে একরকম ভাবে কোশ্চেন দিতে পারে, দেয় যে দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। লাস্ট লাইনটা দেখ, ভর সংখ্যা কিন্তু নেই। তাহলে এটাকে এইভাবেও কোশ্চেন দিতে পারে, দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। নির্ভর করে না, এটা কিন্তু জানতে চাই। এবার যদি ঘনত্বের ভ্যালুটা আমরা বের করতে চাই এখান থেকে, দেখ রো ইকুয়াল টু সব ভ্যালু গুলো, এবার আমি পরীক্ষায় কি ভ্যালু বের করতে যাব, একদমই না। আমি শুধু কি করব, ভ্যালু গুলো বসিয়ে মানে জাস্ট আইওয়াসের মতো 3 ইন্টু এখানে কত হবে 1.67 ইন্টু 10⁻⁻27 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻15 তার হোল কিউব।
এই ভ্যালুগুলো যদি সব আমরা বসিয়ে টসিয়ে দিই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় 2.3 ইন্টু 10⁻17। নিউক্লিয়াসের ঘনত্বটা একবার ভালো করে দেখ, কল্পনা করতে পারবি না এতটা ঘনত্ব নয়। এই জন্যই রাদারফোর্ড বলেছিল যে কি খুব অল্প জায়গার মধ্যে পুরো ব্যাপারটা থাকে। এই ক্যালকুলেশনেও কিন্তু আবার রাদারফোর্ড ঠিক প্রমাণিত হচ্ছে। এবার আগেই বলছি, যে কোনো সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেনের প্যাটার্নই হচ্ছে, মানে প্রতি বছর ফিজিক্সের কোশ্চেন কেন অপবাদ পায় তার একটা কারণ, যতই সোজা কোশ্চেন দিই অপবাদটা থাকে ফিজিক্স ভালো হয়নি বা ফিজিক্স কঠিন হয়নি। তার একটাই কারণ, ওরা সোজা রাস্তায় কোশ্চেন করে সবই, দু একটা একটু বাঁকা রাস্তায় কোশ্চেন করে প্রতি বছরই। আর যারা সেই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে যায় তারাই একমাত্র ভালো স্কোর করতে পারে। যেমন 22 সালে একটা কোশ্চেন দিয়েছিল, খুব সোজা কোশ্চেন, মানে এইসব ক্যালকুলেশন করে গেছে, মাথা খারাপ করে ফেলেছে ক্যালকুলেশন করে গিয়ে। আর কোশ্চেনটা এসেছিল নিউক্লিয়াসের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কত গুণ বেশি। নিউক্লিয়াসের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কত গুণ বেশি, কি লিখবো? কত গুণ বেশি? কে বলতে পারবি জলের ঘনত্ব কত? স্যার 1000 দিয়ে কি ভাগ হবে? 1000 দিয়ে খালি ভাগ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা গেলে যে নিউক্লিয়াসের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কত বেশি, আমার আসছে হচ্ছে 2.3 ইন্টু 10⁻14। এবার কোশ্চেন হচ্ছে এই 10⁻14 এর রেসপেক্টে 2.3টা কোনো ব্যাপার না। মানে তুই যদি লিখে আসিস যে 10⁻14 গুণ বেশি, তাহলেও কিন্তু তুই মার্কস পেয়ে যাবি। এবং ওই বছর অ্যান্সার কপিতে কিন্তু 10⁻14 এ লেখা ছিল, এবং তারপর থেকে এই কোশ্চেনটা মোটামুটি সব জায়গায় তুলে ধরেছে। তো 10⁻14 গুণ বেশি এটুকু লিখলেই কিন্তু মার্কস পেয়ে যাবে। এবার অ্যাকুরেট ভ্যালু আমি লিখতেই পারি 2.3 ইন্টু 10⁻14 গুণ বেশি, তাতে কোনো অপরাধ ছিল না। এবার ওই বছরে কিছু খুব কম সংখ্যক স্টুডেন্ট, যতটুকু মনে আছে 22 সালের একজন কি দুজন মনে হয় ঠিক উত্তর লিখেছিল 10⁻14। ম্যাক্সিমাম যেটা করেছিল লিখেছিল ঠিক, কিন্তু নিজেদের কনসেপ্টের ভুল ছিল। ওরা জলের ঘনত্ব সেই যে ছোটবেলা থেকে শেখায়, এসআই না সিজিএস তো বুঝি না, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, ঘুমের মধ্যে হাওড়াতে থাকি। এটা যে সিজিএস এ পরীক্ষার হলে কাজ করেনি, অনেকেই ধরতে পেরেছিল, কিন্তু 10⁻17 গুণ করে দিয়ে চলে এসেছিল। 2.3 ইন্টু 10⁻17 গুণ বেশি। একটু চোখ কান খোলা রেখে উত্তর দিতে হবে। এটা এসআইতে, তার মানে 1000 দিয়ে ভাগ হবে, 10⁻14 গুণ বেশি বা 2.3 ইন্টু 10⁻14 গুণ বেশি এসেছিল। এটা এইচএস এর কোশ্চেন। তার মানে ওই জন্য বারবার বলছি যে 2-3 নম্বরের কোশ্চেনে কোনো ঝামেলা নেই, ওটা আমি শেষে যে কোশ্চেন সেট দেবো তার বাইরে একটা কণাও যাবে না, কোনো চিন্তা নেই। কিন্তু কথা হচ্ছে এই 1 মার্কসের কোশ্চেন গুলো কিন্তু মার খাবি, এবং সেখান থেকে মোটামুটি 3-4 নাম্বার তো থাকবেই। তার মানে আমি যদি ওই 3-4 নাম্বার অ্যাটেন্ড করতে না পারি, আবারও আমার স্কোর কিন্তু 30-31-এ পৌঁছে যাবে। ওই জন্য একটু খুঁটিয়ে পড়তে হবে। এবং সেই কথা বারবারই বলে যাই যে আমি যেভাবেই তোকে আমি সব রেডি করে দিচ্ছি, কিন্তু দিনের শেষে তোকে টেক্সট বইটা কিন্তু পড়তে হবে, কারণ কোন লাইন থেকে কখন তুলে কোশ্চেন দেবে কোনো গ্যারান্টি নেই। আমি চেষ্টা করি লাইনগুলো তুলে আনার, কিন্তু একটা তো মিস যেতেই পারে, আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। তো নেক্সট টপিকে চলে যাই, নিউক্লিয় বল। এটা চেঞ্জ করছি। তাহলে নেক্সট হেডিং কর নিউক্লিয় বল। নিউক্লিয় বল। আচ্ছা, নিউক্লিয় বল সম্পর্কে মোটামুটি আমরা কি আইডিয়া আছে এখন পর্যন্ত? কি আইডিয়া আছে? হ্যাঁ, এটা সব থেকে শক্তিশালী বল এবং এটা আধান নিরপেক্ষ।
মানে শক্তিশালী কেন হয়, এই যে বললাম যে আমি তো তোকে বলে দিলাম শক্তিশালী, তুই কেন বিশ্বাস করে নিবি? বিশ্বাস করার কথা নয়। তার মানে সেই একই গল্প না। আমরা এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে এই রাত্রি কটা বাজে এখন? 11:30। 11:30টার সময় আমাদের কাজকর্ম নেই, আমরা লোকের সংসার নিয়ে আলোচনা করছি। কাদের সংসার? না নিউট্রন আর প্রোটনের সংসার। বুঝতে পেরেছিস? তো অ্যাকচুয়ালি ভেবে দেখ, মানে আমরা দেখছি যে দুজন খুব সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু দুজনের মধ্যে কোনো মিল নেই। না এ তো নিস্তড়ি, মানে 7টা চড় মারলেও এর কোনো রা বেরোয় না। আর এ হচ্ছে ধনাত্মক, গল্প আগেও বলেছি, বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তো এ সারা জীবন ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বল কাজ করছে, তারপরেও এরা সংসার করছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে এরা একসঙ্গে আছে। তুই ভেবে দেখ, এবারে একটা তো প্রোটন নেই, তাহলে প্রোটন আর প্রোটনের মধ্যেও কি থাকবে? বিকর্ষণ বল থাকবে। তাহলে কি উচিত ছিল? বিকর্ষণ বলের জন্য এরা দূরে সরে যাওয়া, কারণ কুলম্ব বলকে তো আমরা অবজ্ঞা করতে পারি না। তাহলে বিকর্ষণ বলের জন্য এরা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, একটা প্রোটন অপর প্রোটনের থেকে। কিন্তু তারপরেও যখন সবাই একসঙ্গে আছে এবং পরমাণুর একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে আছে, তাহলে এখান থেকে তো কল্পনা করাই যায় যে ওদের উপর খুব একটা শক্তিশালী বল কাজ করছে, যে বলের কাছে এইসব বিকর্ষণ বল, কে নিস্তড়িত, কে ধনাত্মক, এগুলো সবই নগণ্য, এগুলোর কোনো ভ্যালুই নেই। তার মানে নিউক্লিয় বল, সেখান থেকেই আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। তাহলে এই বল সব থেকে শক্তিশালী বল। এটি আধান নিরপেক্ষ, তার মানে আধানের উপর নির্ভর করে না। মানে এগুলোই বৈশিষ্ট্য লিখছি, কিন্তু নিউক্লিয় বলের বৈশিষ্ট্য এটা পরীক্ষায় আসে। মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে শক্তিশালী বল, সেকেন্ড পয়েন্ট হলো ইহা আধান নিরপেক্ষ, 3 নম্বর পয়েন্ট লেখ ইহা খুব অল্প দূরত্বের মধ্যে ক্রিয়াশীল, কারণ নিউক্লিয়াসের আকার এমনিও খুব ছোট। ইহা খুব অল্প দূরত্বের মধ্যে ক্রিয়াশীল। 4 নম্বর পয়েন্ট, এই বল নিউক্লিয়নগুলির ভরের উপর নির্ভর করে না। এই বল নিউক্লিয়নগুলির ভরের উপর নির্ভর করে না। পাঁচ নম্বর পয়েন্ট, নিউক্লিয় বল হলো একটি কেন্দ্রীয় বল, মানে সেন্ট্রাল ফোর্স। অর্থাৎ কণাগুলির কেন্দ্র সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে। কণাগুলির কেন্দ্র সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে। ওকে, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, তো আমরা লিখবো। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, যে কোশ্চেনটা লিখে রাখ, উত্তর অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। নিউক্লিয় বল ও কুলম্ব বলের মধ্যে পার্থক্য। নিউক্লিয় বল ও কুলম্ব বলের মধ্যে পার্থক্য। তাহলে কি পার্থক্য লিখবো? মিনিমাম দুটো পার্থক্য জানতে চাই, কি কি লিখতে পারি? প্রথম কথা কি, কুলম্ব বল আধানের উপর নির্ভর করে, নিউক্লিয় বল করে না, হলো। সেকেন্ড পার্থক্য হচ্ছে
বল। এ হচ্ছে স্বল্প দূরত্বে ক্রিয়া করে, আর কুলম্ব বলের রেঞ্জ কি ছিল? অসীম। তাহলে কুলম্ব বল অসীম পর্যন্ত ক্রিয়াশীল, কিন্তু নিউক্লিয় বল স্বল্প দূরত্বে ক্রিয়াশীল। এই দুটো হচ্ছে মেন পার্থক্য, যেটা কিন্তু আমাকে লিখতে হবে। পার্থক্য আকারেও কিন্তু আমাকে দিয়ে দিতে পারে। অনেক সময় এরকমও কোশ্চেন যায়, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা ইহাকে কুলম্ব বল থেকে পৃথক করে দেয়। কিন্তু দুটো বৈশিষ্ট্য আমরা নর্মালি লিখে রাখলাম। আর যখন কোশ্চেন প্র্যাকটিস করবি এই কোশ্চেন গুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। আর একটা কোশ্চেন আসে, ধর আমি বললাম, তার মানে কি নিউট্রনের মধ্যেও নিউক্লিয় বল কাজ করে, নিউট্রন প্রোটনের মধ্যেও নিউক্লিয় বল কাজ করে, প্রোটনের মধ্যেও নিউক্লিয় বল কাজ করে। এবার যদি আমি বলি যে এদের মধ্যে যে নিউক্লিয় বল কাজ করে, তাহলে কোনটা সব থেকে বেশি আর কোনটা সব থেকে কম? যদি 1, 2, 3 নাম্বারিং করি, কোনটা সব থেকে বেশি আর কোনটা সব থেকে কম? কে বলতে পারবি? কে বলবি? আয়ন আছিস? স্যার তিনটে স্যার বলই আছে। সমান হবে। তিনটেই সমান হবে, কারণ এটা তো আধান নিরপেক্ষ। That's প্রথম কথা। তার মানে তিনটে বলই সমান। এরকম আকারেও কিন্তু কোশ্চেন ভেঙে দিতে পারে যে তুই বুঝিস কিনা। তার মানে এখানে নিউট্রন প্রোটন আর প্রোটন তিনটে বলই কিন্তু সমান হবে। Okay? ব্যাস, টপিক ওয়াইজ আমরা আস্তে আস্তে এগোবো। এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব মজাদার টপিক, এটা হচ্ছে ভর ত্রুটি। এখানে দেখবি বইতে কিছু কিছু বই করে ফেলেছে, সেটা রায়মার্টিনের বই বা একটু সহায়িকা ফয়িকা ঘাঁটলে দেখবি ইউকাওয়ার মতবাদ ফতবাদ অনেক কিছু লিখে ফেলেছে। কিচ্ছু নেই সিলেবাসে, দেখারও কোনো দরকার নেই। এই 3-4 মাসের মধ্যে বেশি জিনিস মাথায় ঢোকালে বেসিক জিনিস মাথা থেকে বেরিয়ে যাবে। আমি যেটুকু বলছি তার বাইরে একটা কোশ্চেনও পড়বে না। কারণ আমি সব থেকে বেশি পরিমাণ করাই, আমি রিস্ক নিই না। তার মানে যেটা করাচ্ছি না সেটা কোনোভাবে আসবে না। নেক্সট, ভদফ্রুটির গল্পটা হচ্ছে এইরকম যে, যদি একটু হালকাভাবে ভাবা যায়, কে বাজারে যাস সকালবেলা? তোদের মধ্যে বাজার টাজার করিস মোটামুটি বাড়ি, কে আছিস? স্যার কে? আশিস। আশিস বাজার যায়? আশিস তো ঘুমোচ্ছে এখনো, কি বাজার দেবে? আশিস কি হয়েছে? বাজার করতে যাস? হ্যাঁ। ব্যাস, তাহলে আশিস মোটামুটি বাজার যায়, সেটা নিয়েই ভাবা যাক। হ্যাঁ, তোরা সবাই আছিস। আর একটা কথা আমি এখানে বলে রাখি, আমি প্রতিবারেই করি, হয়তো শুনেছিস। তো আগের বারেও মানে আমি যেমন হচ্ছে যাদের অবস্থা খুব খারাপ থাকে তাদেরকে নিয়ে একটু বসার চেষ্টা করি, যাদের মোটামুটি আশা রাখি যে হ্যাঁ 80 ক্রস করে যাবে বা 90-র উপরে যাবে, তাদেরকেও আমি আলাদা করে বসাই। কারণ সবার লেখার স্ট্যান্ডার্ডিটি একই হলে না কেউ 90-র উপরে যাবে, না কেউ আবার মানে যাদের ধর 70-75 পাওয়ার কথা তারা কিন্তু পাবে না। তার মানে আমি 75 পেতে গেলে কেমন লিখবো আর 90 পেতে গেলে কেমন লিখবো, সেই দুটো লেখার কিন্তু পার্থক্য আছে। তোদেরও বলে রাখি, তোদের বাঁচতে খুব একটা আমার অসুবিধা হবে না। যেমন আগের বছর একটু লেগেছিল টাইম, আমি যতজনকে বেঁচেছিলাম মোটামুটি একজনই মনে হয় 78-এ থেকে গিয়ে 80-র উপরে গেছে, যতজন বাঁচেছিল। এবারেও তোদের একদম তোদের বাঁচা হচ্ছে পরিষ্কার। যারা 25 বা তার থেকে বেশি পেয়েছিস তাদেরকে নিয়ে আমি ডিসেম্বরের মাঝখান বা জানুয়ারি থেকে একটা আলাদা টাইম করে দেবো। 25 বা তার থেকে বেশি পেয়েছিস, আশা করব তাদেরকে ম্যাক্সিমাম পৌঁছে দেবে। মানে প্রথম কথা হচ্ছে লেখা শেখাতে হবে। আমরা সবকিছু পড়ে নিই, কিন্তু বোর্ডসে কেমন করে লিখবো সেই জায়গাটা গন্ডগোল থাকে, সেটা পরে কথা বলে নেবো। এবার আসি ভর ত্রুটি। আশিস বাজার যায়, তাহলে প্রথম এটা লেখাও, আশিস
বাজার যায়। সবাইকে জানতে হবে তো। জিনিসটা কি হলো, ধর আশিস প্রতিদিন বাজার যায়, তো ও বাজারে গিয়ে কি করলো না 500 পটল, 500 ঢেঁড়স, মানে মোটামুটি সবজি কিনেছে। এরকম করে আরো কি কি কেনে তা আমি তো জানি না আপাতত। এই করে ও মোটামুটি 3 কেজি সবজি কিনেছে। হ্যাঁ, এবার ও সবজি টবজি কিনে বাড়ি এসছে। আর আশিস খুব কিপটে, মানে বেসিক্যালি আশিস খুব কিপটে লোক। তো ও কি করেছে, বাড়িতে একটা ওয়েট মেশিন কিনে রেখেছে। বলছে দেখা যাক আমাকে ঠিক দিল না ভুল দিল। ও বাড়িতে এসে ওয়েট মেশিনে পুরো ব্যাগটা সমেত বসালো প্রথম, দেখলো না ঠিকই আছে 3 কেজি। এবার তাতেও যে ও সন্তুষ্ট হয়ে যাবে তাতে কিন্তু হয়নি। ও এবার ভাবছে যে না, পটলের দামটা তো বেশি ছিল আর ঢেঁড়সের দামটা কম ছিল। এইরকম ব্যাপার নয় তো যে পটল আমাকে 400 দিয়ে ঢেঁড়স 600 দিয়ে দিয়েছে, তাহলে আমি ঠকে যাব। ও এবার করলো কি, যা যা সবজি নিয়েছিল সবগুলোকে এক ধার থেকে ওজন করতে শুরু করলো। ও প্রথম পটল ওজন করছে, ঢেঁড়স ওজন করছে, সবগুলোকে ওজন করে যখন ও টোটাল করে দেখলো, তখন ওর মাথায় হাত। কেন মাথায় হাত? না, উল্টো ঘটনা ঘটে গেছে। ও যোগ করে দেখছে 3.2 কেজি হয়ে গেছে। ও ভাবছিল কম হয়ে যাবে, সে জায়গায় কি হয়েছে না, বেশি হয়ে গেছে। ও আবার সবগুলোকে ব্যাগে ভর্তি করে আবার ওজন করছে, দেখে 3 কেজি। আবার যখন আলাদা করে ওজন করছে তখন দেখছে 3.2 কেজি। মানে ও ভাবছিল লস হয়ে যাবে, সেই জায়গায় ওর লাভ হয়ে গেছে। এবার এই ঘটনা কেন ঘটলো, মানে তুই যদি একবার নিউক্লিয়াসের কথা এরকম করে ভাবিস, যে ব্যাগ ভর্তি তুই প্রোটন আর নিউট্রন কিনে নিয়ে এসছিস, পুরো ব্যাগটাকে যখন তুই ওজন মেশিনে বসালি যা ওজন হবে, যখন তুই ওদেরকে আলাদাভাবে ওজন করবি তখন ওজনটা বেড়ে যায়। কেন বাড়ে সেটা অবশ্যই কোশ্চেন সাইন, কিন্তু বেড়ে যায়। তার মানে কি, ওদের যে পার্থক্যটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমার ভর ত্রুটি, পরিষ্কার ভাবে বলতে গেলে। তাহলে জিনিসটা আমি আগে লিখি, তারপরে কেন বেড়ে যায় কি হয় সেগুলো আমরা লিখবো। তার মানে এইভাবে লেখা শুরু কর। যে ধরা যাক, আশিস গল্পটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ একদম। তুই এসব করিস নাকি? না না, আপনার মতো নয়। আমি কিপটে বলতে চাইছিস? একদম। ঠিক আছে, এরপর থেকে কোনোদিন তুই বলিস যে খাওয়া নেই করেন, তারপরে তোকে উত্তরটা দেবো আমি। পরের দিন খাওয়ালে আর বলবো নি। না না, তুই আমাকে কিপটে বললি তো, না না, ঠিক আছে, মনে আর থাকবে না। বলবো নি। মনে আমার থাকবে। এইসব বুদ্ধিগুলো কোথা দিয়ে আসে? কোন আমাকে বুদ্ধি? হুম? 500 পটল কে কেনে স্যার? কেন, কত কিনিস তুই? কত আবার কিনবো? কত কেনে নাকি লোকে? যা বাবা, তোর এত বড় সংসার। কোথা তার সংসার? মানে তুই আমাকে কিপটে বলেছিস, তুই মনে রাখ, টাইমটা দেখে রাখ, এর উত্তর আমি তোকে দেবো। কোনো প্রমাণই নেই। এটা রেকর্ডিং হচ্ছে ক্লাসটা, বুঝছে? আচ্ছা। ধরা যাক প্রোটনের ভর তো এম সাফিক্সে পি, নিউট্রনের ভর এম সাফিক্সে এন, আর নিউক্লিয়াসের ভর আমরা ধরেছি ক্যাপিটাল এন। নামগুলো আলাদা করতে হবে, নাহলে কিভাবে লিখবো। এবার আমাকে বল প্রোটন সংখ্যা কত, মানে ওই যে স্পেকট্রোস্কোপিক নোটেশন আমরা লিখি, তাহলে জেড এ, এখানে প্রোটন সংখ্যা কত হয়, জেড। প্রোটন সংখ্যা জেড। আচ্ছা, নিউট্রন সংখ্যা কত, না এ মাইনাস জেড। এবার যদি এখানে তুই প্রোটন সংখ্যা জেড হয়, তার মানে আমি সংখ্যাটাকে পাশে লিখছি নিজেরা বোঝার জন্য, জেড, এটা হচ্ছে এ মাইনাস জেড। তাহলে গল্পটা হচ্ছে ওই সবজির গল্পটা একবার মনে কর। তাহলে ভর ত্রুটি সমান আমি লিখতেই পারি ডেল্টা এম, তাহলে আলাদা করে ওজন করে বেড়ে গেছিল। তার মানে কি, জেড ইন্টু এমপি, এক একটা প্রোটনের ভর এমপি, জেড সংখ্যক প্রোটন আছে, প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন আছে, যাদের প্রত্যেকের ভর কত,
mn মাইনাস টোটাল ব্যাগ ভর্তি বাজার। এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে ভর ত্রুটি। তার মানে পরমাণুর নিউক্লিয়াসে মোট ভর আর যখন আলাদা করে প্রোটন আর নিউট্রনের ভরগুলোকে মাপা হয় তখন তাদের মধ্যে একটা পার্থক্য আসে, এটাকে বলে ভর ত্রুটি। ম্যাথমেটিক্সটা আমরা আলটিমেট করে ফেললাম, এটুকু নিশ্চয়ই বুঝতে কারোর অসুবিধা নেই। এবার কে বলতে পারবি আমাকে কেন হয়? খুব বেসিক নলেজ, কে বলতে পারবি কেন হয়? ভুল হলে কোনো দুঃখ নেই, সাহস করে বল কেন হয়, বলবো বল। নিউক্লিয়াসের মধ্যে ওই নিউট্রন প্রোটন প্রোটন ও নিউট্রন নিউট্রন মানে সমধর্মী আধানগুলোর মধ্যে যে বিকর্ষণ বলটা তৈরি হয় ওটার বিপরীতধর্মী একটা বল তৈরি হয়, যেটা নিউট্রন প্রোটন প্রোটন নিউট্রনের মধ্যে কনভার্ট করার মাধ্যমে তৈরি হয়। ওই মানে ন্যূনতম যে ভরের পার্থক্যটা হয় সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে ওই প্রোটন আর নিউট্রনকে একটা অল্প জায়গার মধ্যে বেঁধে রাখতে সাহায্য করে। বেসিক্যালি মেন পয়েন্ট বলতে গিয়ে এত কিছু বলে দিলি যে আলফা রশ্মি নিভিয়ে যায়। স্যার ওদের যে ভরের একাংশটা তো বন্ধন শক্তিতে রূপান্তর হয়, ওইটা তো। হ্যাঁ, এইটা হচ্ছে মেন পয়েন্ট। নৈশান্তি এত কিছু বললি যে মেন পয়েন্ট থেকে সরে গেলি, এরকম লেখাগুলো খুব একটা পছন্দ করে না। তাহলে পরিষ্কার কথা হচ্ছে আমরা এক্ষুনি দেখেছি ই সমান এমসি স্কোয়ার। তাহলে ভর শক্তিতে রূপান্তর হয়, শক্তি ভরে রূপান্তর হয়। তার মানে ওই একই গল্প, দেখ যখন ব্যাগ ভর্তি বাজার ছিল তখন কি ছিল, মানে আমি তো সবজি দিয়ে তোকে গল্পটা বললাম, তখন ওই পটল ঢেঁড়স এদের মধ্যে একটা বন্ধন ছিল, তার মানে এটা বন্ধন করেছিল। তাহলে বন্ধন ছিল মানে কি, ওদের মধ্যে একটা বন্ধন শক্তি ছিল। যখন তুই ওগুলোকে আলাদা করে বের করলি তখন কি করলি, বন্ধনটা ভেঙে দিলি। তাহলে এই বন্ধন শক্তিটাই কি হয়, ভরে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য যখন তুই আলাদা করে মাপছিস তখন ভরটা বেড়ে যায়, আর যখন একসঙ্গে পরিমাপ করছিস তখন ভরটা কমে যায়। কেননা আবার ওই ভরটা কি হয়, শক্তিতে রূপান্তর করে ওদেরকে বদ্ধ করে রাখে। তার মানে বন্ধন শক্তির মান যত বেশি হবে তত কিন্তু ভর ত্রুটির পরিমাণ বেড়ে যাবে। বন্ধন শক্তি যত বেশি হবে তত কিন্তু ভর ত্রুটির পরিমাণ বেড়ে যাবে। তার মানে যখন আমি বন্ধন শক্তি বের করব তার ভরের জায়গায় কোনটা বসাবো, ডেল্টা এমই বসাবো না? মানেটা ক্লিয়ার হলো কিনা? তাহলে বেসিক্যালি শক্তিটা ভরে রূপান্তর হয় বলেই যখন ওদেরকে আলাদা করে দেখা হয় তখন কিনা ভরটা বেড়ে যায়। খুব বেসিক সেন্স, মানে আমি এমন ভাবে বলবো যাতে মানুষ বুঝতে পারে আমার কথা। ওকে, নেক্সট টপিক অনেক আছে, তেজস্ক্রিয়তা জায়গাটাও আবার আছে। দুটো ক্লাস মোটামুটি লেগে যাবে আমাদের, অন্তত আজকেরটা কন্টিনিউ হোক। যেটা বলেছি আরেকটা অনলাইন ক্লাস আমি অনলাইন নিউক্লিয়াসটা করিয়ে নেব, দরকার হলে সঞ্চার ব্যবস্থা সেভাবে করাবো। আমি কিন্তু নেক্সট ডে অঙ্কগুলো করে লাইটে কিন্তু চলে যাব, আর লাইটটা একটু টাইম নিয়ে আমি পড়াতে চাইছি। অনেক কিছু মজার ব্যাপার আছে, টাইম যদি আমি না পাই তাহলে কিন্তু করাতে পারবো না। সমাবেশ ভগ্নাংশ, ইংলিশটা দেখে হয়তো কেউ চিনতে পারিসনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে তোদের তো ছিল সলিড স্টেট, ছিল তো? সলিড স্টেট পড়ে এসছে তো? ছিল না, ছিল না? হ্যাঁ স্যার ছিল, 11-এ ছিল। ব্যাস, কে বলবে? শুভজিৎ, আছিস তো রে? শুভজিৎ, এই আসিস একবার ডাক তো রে, তুই যেমন মিষ্টি করে ডাকিস। শুভ, যদি কেউ সাড়া না দিচ্ছে আমি যাচ্ছি, এখন স্ক্রিনটাই দেখছি, সেগুলোকে বের করছি আমি।
লোকজন কে কে আছে একটু দেখি আগে। সারা শব্দ পাচ্ছি না, খুব মুশকিল ব্যাপার। অনন্যা স্ক্রিন দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস না এখনো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার একটু প্রবলেম হচ্ছিল, ওই গুগল মিটটা আপডেট মারতে ঠিক হয়ে গেছে। অনিকেত, অঙ্কন আছিস? হ্যাঁ স্যার। অনিকেত, হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, এটা প্রেজেন্ট করে নি, দাঁড়া, লোকজন নালে ফাঁকি দিয়ে দিচ্ছে। অন্বেষা, হ্যাঁ আছি। অন্বেষাকে এতক্ষণ ধরিনি, ওই জন্য আমি নামগুলো দেখতে এলাম। অর্ণব, অর্ণব আছে মনে হয়। রোহিত আছিস? হ্যাঁ স্যার। আছেই। অভিকর্ষ, হ্যাঁ স্যার আছি আছি। বিদিশা জানা, এটা কার নামে ঢুকেছিস? এটা কে আছিস? স্যার আমি বিনিতা। হুম। যশস্বী, যশস্বী শুনতে পাচ্ছিস? তোর তো আবার নাকি শুনতে পাস না। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমার সৌভাগ্য। ইয়াসা, ইয়াসা আছিস? হ্যাঁ স্যার আছি। জেগে আছিস তো না ঘুমিয়ে গেছিস? না না জেগে আছি। পিতা, হ্যাঁ স্যার আছি। তনয় আছে, আমি নামগুলো দেখিনি বলে লোকজনের নাম বলতে পারছি না। তনয় বল, তনয়। তনয়, অন্বেষা, কতজন আছে সারাদিন কেমিস্ট্রি পড়ে? তনয় বল, প্যাকিং ফ্যাকশন কি ছিল? কিরে তনয়, পালালি নাকি? না স্যার জানি না। ও জানিস না বলে চুপ আছিস। অন্বেষা, স্যার বলবো, আচ্ছা বল। পারমাণবিক ভর আর ভর ত্রুটির অনুপাত। পারমাণবিক ভর, ভর ত্রুটির অনুপাত। এটা উল্টো হয়ে গেল, ভর ত্রুটি আর ভর সংখ্যা। ও বেসিক্যালি প্যাকিং ফ্র্যাকশন মানে, এক্ষুনি আমরা ভর ত্রুটি বের করলাম, ডেল্টা এম লিখি। তুই কি বলি? পারমাণবিক ভর, ভর ত্রুটি। ডেল্টা এম বাই এ। মানে একে যদি আরো পরিষ্কার করে লিখি, এটা লিখেছিলাম কি নিউক্লিয়াসের ভর, তার মানে যতটা চেঞ্জ হয় এটাকে লেখা হয় কত, এম মাইনাস এ বাই এ। এটা একটা রিলেশন অনেক সময় দেয়। ডেল্টা এম না দিয়ে এটাকে এফ লেখ, তাহলে রিলেশনটা প্রুভ করতে সুবিধা হবে। এটাকে এফ লিখছি, আর এখান থেকে দেখ, তাহলে এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম, এটাকে কোনাকুনি গুণ করি না, তার মানে এম মাইনাস এ ইকুয়াল টু এ এফ, বা এম সমান লেখা হয়, এটা অনেক সময় দেখাতে বলে। তাহলে এ কমন নিয়ে নিলে কত, 1 প্লাস এম। আগে ম্যাথমেটিক্সটা কর, তারপরে আমরা ডেফিনেশন দিয়ে আস্তে আস্তে লিখছি। আগে এই প্রুফটা করে রাখ।
বুঝলি? মানে পরিষ্কার কথা, একদম একটা লাইনে লিখে রাখ, নিউক্লিয়ন প্রতি ভরের ঘাটতিকেই সমাবেশ ভগ্নাংশ বলে। নিউক্লিয়ন প্রতি ভরের ঘাটতিকেই সমাবেশ ভগ্নাংশ বলে। এবং এখানে আমরা রিলেশনটা ওই যে এম মাইনাস এ লিখেছি, এটা নিয়ে কনফিউজ হওয়ার খুব একটা দরকার নেই। এ মানে যখন একসঙ্গে পুরোটাকে দেখছি সেটা বলেছি, আর এম মানে বাকি যেটা অংশ। মানে বেসিক্যালি এখানে যে আমরা টার্মটা লিখেছি দেখ, মানে পুরোটাকে তো আমি আর লিখতে পারি না। এম মানে যখন আলাদাভাবে মাপছি, আর এ মানে যখন আমি একসঙ্গে মাপছি। এটা এইভাবেই প্রুফটা দেয় আর কি, যে দেখাও যে এটা সমান কি, এটা ইন্টু ট্র্যাকিং ফ্যাকশন। ট্র্যাকিং ফ্যাকশনের ডেফিনেশন প্লাস এরকম একটা প্রুফ আমাকে দেয় ছোটখাটো। নেক্সট এখানে আসবো যে আমরা ট্র্যাকিং ফ্যাকশন বললো, একজন ডিফাইন করলো। এবার আমাকে বল, বন্ধন শক্তির সঙ্গে ট্র্যাকিং ফ্যাকশনের কি সম্পর্ক? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভালো করে ভেবে বলবি। বন্ধন শক্তির সঙ্গে ট্র্যাকিং ফ্যাকশন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কেউ তো বল। অন্বেষা? স্যার ব্যস্তানুপাতিক। কেন? সমানুপাতিক। আচ্ছা, ব্যস্তানুপাতিকে বললাম কেন, সমানুপাতিকে বললাম কেন? যে ব্যস্তানুপাতিক বললি সেভাবে বল। ব্যস্তানুপাতিক। কেন? স্যার কিন্তু বন্ধন শক্তি তো মানে ভর ত্রুটির সাথে সমানুপাতিক, আর এখানে ফর্মুলাতে তো হচ্ছে আমরা প্যাকিং ফ্র্যাকশনটা ডেল্টা এম এর সাথে সমানুপাতিক দেখতে পাচ্ছি, তো সমানুপাতিক হওয়া উচিত। তুই কি বলতে চাইছিস? হওয়া উচিত কিন্তু ব্যস্তানুপাতিক হয়? তোর কথার আমি টোন তাই বল। বলিনি, আমি সমানুপাতিকই বললাম। তোর কথার টোন তো সেরকমই বোঝাচ্ছে। না, সমানুপাতিক। সমানুপাতিক। ব্যস্তানুপাতিক তাহলে কে বললি? ব্যস্তানুপাতিক যে বললি সে একটু সারা শব্দ কর। স্যার প্যাকিং ফ্র্যাকশন যত ঋণাত্মক হবে নিউক্লিয়াস তো। মানে আমি সেটা ঠিক আছে, প্যাকিং ফ্র্যাকশনের কনসেপ্ট যে কেমিস্ট্রি আমি ধর পড়িনি, আমি এখানে পড়ছি ব্যাপারটা। তাহলে প্যাকিং ফ্র্যাকশন, হ্যাঁ সে আমি বুঝে গেছি যে যত ঋণাত্মক হবে তত স্থায়ী হবে। তো ব্যাখ্যাতে আমি যাব, ওই ব্যাখ্যাগুলোতে যেতে গেলে আমাকে আগে ডিরেক্ট কর, তুই যে ব্যস্তানুপাতিক বললি তার কোন কনসেপ্ট থেকে বললাম। মানে কতগুলো লাইন দিয়ে তো কনসেপ্ট হয় না। অবশ্যই ব্যস্তানুপাতিক, আমিও তোকে এনসিওর করছি ব্যস্তানুপাতিক। প্যাকিং, বন্ধন শক্তি দিয়ে। প্রথম কথা প্যাকিং ফ্র্যাকশনের কনসেপ্ট একবার। প্যাকিং ফ্র্যাকশন কি ছিল? যতটা ফাঁকা স্থান থাকে, ওই যে তোরা বের করেছিলি সলিড স্টেটে, একটু ভালো মনে করে দেখ যে এসসি, বিসিসি, এফসিসি, আর প্যাকিং ফ্র্যাকশন গুলো বের করেছিলাম। যতটা মনে আছে, অনেকদিন সলিড স্টেট পড়াইনি, তো আমি নিজেই পড়েছি যা লাস্টে গ্রাজুয়েশনে। এফসিসি সম্ভবত ছিল 74 বা 5, আর একটা মনে হয় ছিল 68, আর একটা ছিল মনে হয় 54 বা 56, তাই তো? মানে এফসিসি, বিসিসি, এসসি, এইভাবে প্যাকিং ফ্র্যাকশন গুলো আসে। তো ওদের স্ট্রাকচার গুলো তো সলিড স্টেটে বেশ পরিষ্কার পড়ানো হয়েছিল। তো বেসিক্যালি প্যাকিং ফ্র্যাকশন বলতে মানে প্যাকিং হতে ফ্র্যাকশন মানে কতটা, মানে আয়তনে দেখছিলি, একবার ভেবে দেখ যে আমার আয়তনে কতটা ফাঁকা স্থান থেকে যাচ্ছিল, সেটাই প্যাকিং ফ্র্যাকশন। আর বন্ধন শক্তি বলা হয় কি না, কতটা ওরা ডিপলি বন্ড করে থাকে। দুজনের কনসেপ্ট টোটালি আলাদা। হ্যাঁ, তুই ম্যাথমেটিক্সে যারা কনফিউজ হচ্ছিস ভালো করে দেখ, আমি বলছি প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি।
যেখানে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তির কথা বলা হচ্ছে, সেখানে বেসিক্যালি কি মানে কতটা ভরের পার্থক্য রয়ে গেছে নিউক্লিয়নে। তার মানে সেখানে তো বন্ধন শক্তির কনসেপ্ট আসে না, বন্ধন শক্তির সঙ্গে উল্টোই হচ্ছে ব্যাপারটা। দুজনেই অবশ্যই ভর ত্রুটির উপর নির্ভর করে। একটা কি না, ভর ত্রুটি বাড়ছে মানে আলটিমেট সেখানে কি হচ্ছে যে যখন আমি বন্ডটা ভাঙছে তখন বেশি পরিমাণ ভর রিলিজ হচ্ছে, তার মানে বন্ধন শক্তি বেশি। কিন্তু প্রতি নিউক্লিয়নে যখন ভর ত্রুটির কথা আমি বলছি, তার মানে কি প্রত্যেকটা নিউক্লিয়নে কতটা গ্যাপ থেকে যাচ্ছে। তো সেখানে হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন অবশ্যই বন্ধন শক্তির সঙ্গে ঋণাত্মক। যে রিলেশন গুলো বললো, কে উত্তরটা দিলি যেন, ও ঠিকঠাকই বলেছে। মানে ফার্স্ট কথা লেখ, মানে এই লাইনটা লিখে রাখ যাতে পরে কনফিউশন না আসে। মানে এইরকম ম্যাথমেটিক্সে অনেক কিছু কনফিউশন অনেক সময় আমাদের আসে। যেমন জীবনে প্রথম অবাক হয়েছিল কিনা জানি না, তো আমি তো হয়েই ছিলাম যে যখন আমরা লিখতাম, বা ওই যে 11-এর কথাই ভেবে দেখ না, যে আমরা বলেছিলাম স্থিতিস্থাপকতা, সেটা কিনা পীড়ন বাই বিকৃতি, কিন্তু কারোর উপরে নির্ভর করে না। মানে সেখানেও তো আমি যুদ্ধ করতে পারতাম যে পীড়নের সঙ্গে সমানুপাতিক। মানে বেসিক কনসেপ্টে আগে আসতে হবে, ম্যাথমেটিক্স সবকিছু ডিক্লেয়ার করতে পারে না কোনো কিছু। তো প্যাকিং ফ্র্যাকশনের বেসিক কনসেপ্টই হচ্ছে কতটা ফাঁকা স্থান থেকে যাচ্ছে। আর এই সমাবেশ ভগ্নাংশ তার মানে কি, মানে যত সমাবেশ ভগ্নাংশ মানে যত কাছাকাছি আসবে তার বন্ডিং এনার্জি বাড়বে, আর যতটা গ্যাপ থাকছে সেটা আমরা মাপছি। তার মানে এখানে ছোট করে নিজে জানার জন্য লিখেই রাখতে পারিস, প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে বন্ধন শক্তির বিপরীত। তাহলে যার বন্ধন শক্তি বেশি হবে তার প্যাকিং ফ্র্যাকশন কিন্তু কম হবে। তারপরেই আমরা ইনফরমেশন গুলো লিখবো। তাহলে ফার্স্ট লেগ, তার মানে বুঝতেই পারছি যদি প্যাকিং ফ্র্যাকশন পজিটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ওর ফাঁকা স্থান অনেক বেশি, তাহলে সেটাকে বলবো আমরা অস্থায়ী নিউক্লিয়াস। এবং অস্থায়ী কারা, ভর সংখ্যার নিরিখে বলতে পারবি অস্থায়ী কারা? না, ভর সংখ্যা যাদের 20 থেকে কম বা 200 থেকে বেশি। তারা হচ্ছে অস্থায়ী। এবং এখান থেকেই একটা খুব ভালো কনসেপ্ট আসবে, এই নিউক্লিয় সংযোজন বিয়োজন যে ব্যাপারগুলো ঘটে। আস্তে আস্তে আসি, একসঙ্গে সব বলতে গেলে ঘেঁটে যাবে। নেক্সট হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক হওয়া মানে তারা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। তো কারা হবে? অবশ্যই মাঝে। হ্যাঁ, এবারে এই পয়েন্ট গুলো না কিছুটা হেরফের করতে পারে। কোনো বই লেখা আছে 180, কোনো বই লেখা আছে 170, আবার কোথাও লেখা আছে 200। তো আমি রিস্ক নেবো কেন, 200 পর্যন্তই নিয়ে নিই। তাহলে 20 থেকে 200-র মধ্যে যখন ভর সংখ্যা হয় তখন তারা হয় স্থায়ী নিউক্লিয়াস। মজার ব্যাপার হচ্ছে আমরা টেনেও পড়ে এসেছিলাম নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিয়োজন কেন ঘটে। ওকে, তার মানে এই পৃথিবীতে সেই একই গল্প, সবাই চায় স্থায়ী হতে। তার নিউক্লিয় সংযোজন কাদের ঘটে, মানে এই ব্যাপারটা আবার আমরা পড়বো। সংযোজন কাদের ঘটে? হালকা নিউক্লিয়াস, পড়েছিলাম আমরা, হালকা নিউক্লিয়াস। আর বিয়োজন কাদের ঘটে? ভারী নিউক্লিয়াস। এবার ব্যাপারটা ভেবে দেখ, এই পৃথিবীতে সবাই চায় কি না স্টেবল হতে। তাহলে যারা হালকা নিউক্লিয়াস, তার মানে যাদের ভর সংখ্যা 20-র নিচে, তারা কি না অস্থায়ী। তাহলে ওরা চাই কি হতে, না স্থায়ী হতে। তাহলে ওরা পরস্পর জুড়ে গিয়ে কি হয় না 20-র ওপরে চলে আসে, কারণ সবাই চাইছে এই লিমিটের মধ্যে আসতে। এর বাইরে থাকা মানে সমাজে কোনো তার গুরুত্ব নেই, কেউ সম্মান করে না।
তাহলে যারা 20-র নিচে আছে তারা চাইছে পরস্পর জুড়ে গিয়ে 20-র উপরে চলে যেতে। যারা 200-র উপরে আছে তারা চাইবে কি ভেঙে গিয়ে 200-র নিচে চলে যেতে। তার মানে সবাই চাইছে 20 থেকে 200-র মধ্যে আসতে। তাহলে এইখানটাই কিন্তু সংযোজন আর বিয়োজনের কনসেপ্ট লুকিয়ে আছে। তার মানে যাদের ভ্যালুটা হচ্ছে 20-র নিচে তারা করে কিনা পরস্পর যুক্ত হয়ে 20-র উপরে যেতে চাইছে, ভর সংখ্যাকে বাড়াতে চাইছে। আর যাদের ভ্যালু কিনা 200-র উপরে তারা কি হচ্ছে কি না বলছে আমাদের তো কারোর সঙ্গে জোড়ার দরকার নেই, আমরা নিজেরাই ভেঙে যাই, ভেঙে গিয়ে 200-র নিচে যেতে হবে। লক্ষ্য কিন্তু আমার একটাই, মানে জীবনের লক্ষ্য একটাই যে কিনা 20 থেকে 200-র মধ্যে আমাকে আসতে হবে। মানে এর এর জন্যই কিন্তু ওই নিউক্লিয় সংযোজন আর বিয়োজনটা ঘটে যায়। সেগুলো আমরা আবার পড়বো আস্তে আস্তে, আমি জাস্ট এখানে একটু ডিকটেট করে দিলাম। এবার এখানে একটা গ্রাফ আসে, সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন ভার্সেস ভর সংখ্যা। প্যাকিং ফ্র্যাকশন ভার্সেস ভর সংখ্যা। বা বাংলাটা লিখতেই পারিস সমাবেশ ভগ্নাংশ ভার্সেস ভর সংখ্যা। তার মানে এই যে দুটো ডাটা বললাম না, এই দুটো ডাটার উপরেই কিন্তু গ্রাফটা হবে। মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেমন হয় আমরা এঁকে ফেলি। নিউক্লিয়াসের ক্লাস যেমন অনলাইন চলছে চলবে, কাল পরশু যেমন ক্লাস আছে, বারবার বলেছি অঙ্ক খুব বেশি সময় যাবে না, খুব বেশি আটকাবেও না আশা রাখি। মানে 2 ঘন্টা অঙ্ক হবে এরকম কিন্তু ফ্যাক্টর না। তো বেসিক আলোতে যা পড়েছি আমরা আগে সেগুলো কিন্তু আমাদের দেখে আসতেই হবে। তারপরে তোদের খুব একটা চাপ নেই, আলো আমাদের শেষ করে ফেলেছে মাসুম, তো মাসুম তো সব উত্তর দিয়ে দেবে। তো নাকি মাসুম, কি বললাম তো? কি রে মাসুম, আছিস না ঘুমাচ্ছিস? দেখলাম মনে হচ্ছে। কতগুলো ভ্যালু আমরা নিই, এটা 0, তাহলে 20 ডিফারেন্স নিচ্ছে যখন এদিকেও তাই নি, এটা 20 40 ডিফারেন্সটা তোর ইচ্ছে মতো তুই নিতেই পারিস, ব্যাপার নয়। এদিকে আমরা প্লট করছি কি প্যাকিং ফ্র্যাকশন, এদিকে আমি কি প্লট করছি না। এবার নিচেও কিছু ভ্যালু গুলো আমরা বসিয়ে দেব, কারণ এই যে বললাম তাহলে 20টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে একই রকম ভাবে 40 60 এইভাবে এগোতে 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 এখানে 200। এর মাঝে 2-একটা আরো লাইন ফাইন টেনে দিবি যাতে লোকজনরা গুনে দেখতে পারে আর কি 200 পৌঁছেছে। 200 করতে গেলে অনেক বড় করতে হবে, কারোর কাজ নেই, বসে বসে গুনবে, তো মানুষকে কনফিউজ করে দেয় যাকে বলে। এবার আমরা আগেই বলেছি যে 20-র নিচে হলে প্যাকিং ফ্র্যাকশন কি হয় পজিটিভ হবে, ধনাত্মক মানে অস্থায়ী। আর 200-র উপরে হলো পজিটিভ হবে, বাকিটা কিন্তু নেগেটিভ হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে আমি এইখানে একটা এরকম ডটের লাইন করি যাতে আমার গ্রাফটা আঁকতে সুবিধা হয়। এইখানে একটা ডটের লাইন করে দিই, গ্রাফটা আঁকতে সুবিধা হয়। ফ্রি হ্যান্ড গ্রাফ আঁকবো, কোনো বাধ্যবাধকতা নেই। এখান থেকে এরকম আসবে, এখানে কি হবে ও নেগেটিভে চলে যাবে। ঠিক মনে রাখবি এটা 20 40 60, এই 60-এর কাছাকাছি পিকটা সব থেকে বেশি হবে
টুকটাক জিনিস মাথায় রাখতে হবে, সব যে রাখতে হবে কথা নেই। 60-এর কাছাকাছি পিকটা থাকবে, তারপরে ও আবার 200-র পরে উঠে যাবে। জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং করবে। কটা জিনিস খালি লক্ষ্য রাখতে বললাম। কেন না আয়রনের ক্ষেত্রে সব থেকে নেগেটিভে যায় আয়রন 56, ওই জন্য 60-এর কাছাকাছি যেন পিকটা ডাউনওয়ার্ড থাকে, তারপরে আবার উপরে উঠছে। একদম দেখবে না খাঁটি তোর হয়েছে কিনা, কিন্তু মোটামুটি, নাহলে গ্রাফটার কোনো কনসেপ্ট থাকবে না। এটা যেন মাথায় থাকে। আর ওই বললাম কিছু বই 180, কিছু বইয়ে 200, কিছু বই 170, ওই ইনফরমেশন থাকে। 200 লিখলে কোনো ক্ষতি নেই, আমি লিখতেই পারি। আর প্যাকিং ফ্র্যাকশন ভার্সেস ভর সংখ্যা, এই একটা জিনিস আমার গেল। আর প্যাকিং ফ্র্যাকশন থেকে এইরকম কিছু জিনিস জানলেই মোটামুটি আমার হবে, চলে যাবে, চলে গেলেই হবে। এখন 3 নাম্বারের জন্য কত বিশাল পড়ে নেবে, মোটামুটি কাজ চলার মতো চললেই আমার হবে। এবার নেক্সট আসি, এটা হয়েছে সবার না চলছে? কমপ্লিট হলে বল। ঘুম পাচ্ছে নাকি কারোর? যদি বলিস ঘুম টুম পাচ্ছে, তাহলে আর আধ ঘন্টা মতো ক্লাস করে ছেড়ে দেবো। যদি বলিস না ঠিকঠাকই লাগছে, তাহলে আমি আমার কোনো অসুবিধা নেই, আমি এমনি নিশাচর। না স্যার, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? কালকে আরে সকালে পড়া আছে। সকালে পড়া আছে তো কি হয়েছে? ওর খালি পড়া আছে, অমুক পড়া থাকে, খাওয়া হয় না, যত অজুহাত। রাত্রে কটার সময় ঘুমাস? তাহলে তুই যে বলিস যে দুটো আড়াইটা পর্যন্ত পড়িস। আমি একদিনে কথাটা বলিনি। একদিনের কথা বলিস? কাল কটা থেকে পড়া? এই সকালবেলায় 7টা 7:30টার মধ্যে পৌঁছতে হয়। 7:30 তো দুপুর। কি পড়া আছে? বায়োলজি আছে, আপনি জানেন তো আপনার আসার আগে বায়োলজি থাকে। বায়োলজি আছে? বায়োলজি অনেক পড়ে ফেলেছিস, ফিজিক্স পড়। নেক্সট বন্ধন শক্তি। ফিজিক্সে এমনিতে কম পেয়েছিস, এই হিসাবে ফিজিক্স ছাড়া কিছু পড়বি না। বন্ধন শক্তি আগেই বলেছিলাম, ডেল্টা ই দ্বারা রিনেট করি। আচ্ছা, দেড়টাই ছুটি দিয়ে দেবো, আর কিছুটা এগোই, নাহলে বেকার ক্লাস করানো হয়ে যাবে। তার আগেই বলেছিলাম যে বন্ধন শক্তি সমান কি, তাহলে ডেল্টা এম ইন্টু সি স্কয়ার। আর এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই ডেল্টা এম এর, তোরা খাতা উল্টে দেখে এসে বসাতেই পারিস, অভ্যাস হয়ে যাবে 2-1 বার বসালে। তাহলে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এটা তো লিখেছিলাম, যেমন লিখেছি তেমন লিখছি, এটা এম এন লিখেছি, আগের সঙ্গে যাতে না ঘেটে যাস। এবার দেখ, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা বের করবো। কনসেপ্টটা এইরকম যে নিউক্লিয়াসের মধ্যে যেমন বদ্ধ হয়ে আছে কারা, নিউট্রন আর প্রোটন, তাহলে তাদের মধ্যে বন্ধন শক্তি লিখলাম। এবার যদি মনটাকে একটু বড় করিস, সবসময় মনটাকে একটু বড় কর, তাহলে মনটাকে বড় করলে কি হবে, আমরা দেখতে পাবো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে। তাহলে মন বড় করা মানে পুরো পরমাণু নিয়ে আমি ভাববো। তাহলে তুই ভেবে দেখ, হ্যাঁ বন্ধন শক্তি কম হতে পারে কিন্তু তো থাকে।
তাহলে পরমাণুর কথা যদি তুই ভাবিস তাহলে কি দাঁড়াচ্ছে, না ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সঙ্গে বন্ধন শক্তিতে থাকে, তাহলে তাদের জন্য তো ভর ত্রুটি আসবে। তাহলে এটা নিউক্লিয়াসের ক্ষেত্রে লিখেছিস। তাহলে এর পরের লাইনে লেখ ইলেকট্রনের ক্ষেত্রে তাই লিখতে পারি কিনা, কত সংখ্যক ইলেকট্রন থাকে, না জেড সংখ্যক ইলেকট্রন থাকে। তখন দুজনে আছে, কে কে আছে, পরমাণুর কথা ভাবলে কিন্তু তখন একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন, এই জায়গাটা বোঝার চেষ্টা কর। যখন পরমাণুর কথা ভাবছি তখন পরমাণুর মধ্যে দুটো জিনিস আছে, একটা নিউক্লিয়াস একটা ইলেকট্রন। নিউক্লিয়াসকে আলাদা করে আর প্রোটন নিউট্রন ভাববো না। তার মানে জেড ইন্টু এমই প্লাস নিউক্লিয়াসের ভর কত ধরেছিলাম, এমএন মাইনাস অফ মোট পরমাণুর ভর। এটাই কার বন্ধন শক্তি, না ইলেকট্রনের বন্ধন শক্তি। ইলেকট্রনের বন্ধন শক্তি ডেল্টা ই তার জন্য, না ইলেকট্রন লিখতেই পারি। কারোর অসুবিধা আছে? এবার বলবি ভাই ইলেকট্রনের বন্ধন শক্তি এখানে রাত্রেবেলা ছ্যাবলামো মারাচ্ছে, ইলেকট্রনকে যখন তখন বের করে নেওয়া যায়, আবার ইলেকট্রনের বন্ধন শক্তি। হ্যাঁ অবশ্যই। তাহলে এরপরে আমি কি লিখবো, যে ইলেকট্রনের বন্ধন শক্তি টেন্স টু 0। যখন তখন বের করে নিয়ে চলে যাচ্ছে, তার আবার কি বন্ধন শক্তি। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখ এখান থেকে আমি এই লাইনটা খালি বের করতে চাইছিলাম, তার জন্য এত খাটনি। তাহলে আমার এখান থেকে এটাই দাঁড়াচ্ছে, দেখ এম ইকুয়াল টু জেড এমই প্লাস এম এন। এটা দেখাবো বলেই তোদেরকে আমি ভাঙলাম, আর আমি লিখে দিতেই পারতাম। এম এন ইকুয়াল টু কত আসছে, জেড এমই মাইনাস এম। প্রত্যেকটা টার্ম পাশাপাশি লিখে রাখবি কোনটা কে। আর এটা যদি বুঝে নিস কোনো ব্যাপার না, নাহলে কেমন যেন মনে হচ্ছে এবিসিডি লিখে যাচ্ছি। তারপরে এটা কি ছিল, এটা ছিল আমার নিউক্লিয়াসের ভর। তাহলে নিউক্লিয়াসের ভর সমান কি দাঁড়ালো, না টোটাল ইলেকট্রনের ভর মাইনাস কিনা পরমাণুর ভর। মানে আমি উল্টো করলাম মনে হচ্ছে, এটা তো হওয়ার কথা না। হ্যাঁ উল্টোই করলাম। এটা কি করে হবে, পরমাণুর ভর তো বেশি হবে, উল্টো বসানো হয়ে গেছে। দেখ এটা উল্টো দিকে আসলো। ভুল হতেই পারে, যেন ভুলটা কারেকশন করে নিতে পারি যদি কনসেপ্ট হয়। বেসিক্যালি এটা প্লাসে রেখে আলটিমেট কি আছে, পরমাণুর ভর মাইনাস ইলেকট্রনের। এবার এই ভ্যালুটা কেন বের করলাম, না এটাকে ধর 2 নম্বর সমীকরণ দিয়ে দে, তাহলে এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দেবো, দিলে আরো জেনারেল স্ট্রাকচার পেয়ে যাবো। তাই এখানে যদি আমি এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ডেল্টা ইপি সমান দেখ জেড ইন্টু এমপি প্লাস এ, আমি ভেঙে লিখছি, ইন্টু এম এন মাইনাস জেড ইন্টু এম এন। আর জায়গা নেই বলে আমি পরপর লিখছি, তোরা একটা লাইনেই লিখবি, মাইনাস এম প্লাস জেড এমই ইন্টু সি স্কোয়ার। লিখতে কোনো অপরাধ নেই, কোনো ক্ষতি নেই। এটা ভেঙে খুব একটা আমার লাভ হলো না, ওটা একসঙ্গেই লিখে নিলে হতো, এটার ভাঙলাম। তাহলে পরের লাইনে দেখ এইটা আর এইটা, এই দুটোকে অ্যাড করলে অ্যাকচুয়ালি কি আসে বল দেখি। জেডটাকে যদি কমন আমি নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি এমপি প্লাস এমই, তার মানেই তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন। এটাকে একসঙ্গে লিখে দিলাম, প্লাস এ মাইনাস জেড, এটা বেকার ভাঙলাম, ভেবেছিলাম আমার কোনো কাজে লাগবে, ইন্টু এম এন মাইনাস ক্যাপিটাল এম। স্ট্রাকচারটা এরকম দাঁড়ালো, অনেক সময় এই ভ্যালুগুলো গিভিন করা থাকে, তাহলে হাইড্রোজেনের ভর দিয়ে দেবে, আচ্ছা মোট পরমাণুর ভর দিয়ে দেবে।
এবার তুই খুঁজে বেড়াবি নিউক্লিয়াসের ভর কোথায় গেল কোথায় গেল, আমি অঙ্কটা কি করে করব। আলটিমেট আমাকে একটু ভেঙে নিতে হবে, মানে হাইড্রোজেনের ভরে আমি ব্যাক করে গেছি। তার মানে এই ফর্মটাও যেমন আমি মনে রাখবো, প্যারালালি এটাও মনে রাখবো, কারণ এটা থেকেই ম্যাক্সিমাম সময় নিউমেরিক্যালটা দেয়। তাহলে ডেল্টা ইবি হয়েছে। আরে ভর বন্ধন শক্তি রাশিমালা, রাশিমালা ক্যালকুলেশন আজ পর্যন্ত আসেনি, কিন্তু এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে এইচএসে সম্ভবত 3বার, বাট 2বার তো রিপিট করেইছে, আগের বছর আসেনি। মানে আমার কেমন যেন মনে হয় নিউক্লিয়াসে আবারও এই কোশ্চেনটা তোদের সময় ফেলে দেবে। এবার আসি কি কোশ্চেন। লেখ। আচ্ছা, এখানে আমার জায়গা আছে তো, এটা লেখা হয়ে গেছে, আমি স্ক্রিন চেঞ্জ করছি। হেডিং কর বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন। আগে টপিকটা বের করি, তারপরে গ্রাফটা যাব। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, ভর ত্রুটি প্রতি নিউক্লিয়ন নয়, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন। তাহলে ডেল্টা ইবি বাই এ, ইকুয়েশনটা যদি লিখেই ফেলি আমি, তাহলে কত হচ্ছে জেড এম এইচ প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ক্যাপিটাল এম, এটাই এখন বের করলাম, ইন্টু সি স্কোয়ার বাই এ। এবার যেটা 2বার এইচএসে রিপিট হয়েছে বলছিলাম সেটা কি, লেখ বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন ভার্সেস ভর সংখ্যা লেখচিত্র। এই গ্রাফটা এসে গেছে বহুবার, আবারও তোদের সময় আসতে পারে, ফেলে দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। গ্রাফটা একটু আঁকার চেষ্টা করছি, ফ্রি হ্যান্ড ড্রয়িং। হ্যাঁ, এইখানে একটা গন্ডগোল আছে দেখবি, টেক্সট বইগুলো আমি যতগুলো দেখেছি, রায়মার্টিন বল বা ছায়া এতদিন ইউজ হয়েছে বা সাঁতরা, বড্ড কঠিন করে গ্রাফটাকে এঁকেছে। এতটা কঠিন করেও গ্রাফটা আঁকার কোনো দরকার নেই। আমি তোকে একদম সিম্পলি গ্রাফটা আঁকানোর চেষ্টা করছি। মানে অ্যাকচুয়ালি এত ইনফরমেশন দিয়েছে, যদি বইটা উল্টে একটু দেখিস, তোকে যদি বলি যে 2বার এইচএসে এসছে, তুই বলবি যে এলে আমি করবো না, ছেড়ে দেবো, যা হয় হয়ে যাবে না। কিন্তু গ্রাফটা সোজাই, আমি আঁকার চেষ্টা করছি।
এটা মোটামুটি কোন ইউনিটে থাকে সেটাও লিখি এমইভি। এদিকে যাচ্ছে ভর সংখ্যা। গ্রাফটা হবে এইরকম। পিক পয়েন্টে আগেই বলেছিলাম কে থাকবে, মহারাজ আয়রন 56। এটাকে মোটামুটি কানেক্ট হয়ে যায়, স্কেল দিয়ে করবি। হাতে করলাম এই ধারাটা রিপ্রেজেন্ট করার জন্য। একটু ভালো করে করা যায় কিনা দেখি। অ্যাকচুয়ালি স্কেল পেন্সিল নিয়ে সবসময় কোশ্চেনে করবি, অনেকগুলো চ্যাপ্টারে কিন্তু স্কেল পেন্সিল লাগে। আয়রনের ম্যাক্সিমাম এটা লিখে রাখবে 8.8 বা 8.7 লেখা থাকে যদি লিখবে। এভারেজটা হচ্ছে আমার 8, আর খুব একটা নাম্বার ইন্ডিকেট করার দরকার নেই। এবার এখানে এই পিক গুলোতে পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে 8.8 করছে, মানে একটা গ্রাফ মোটামুটি কমপ্লিটের জায়গায় আছে। এখানে 10 করে দেয়, 0 থেকে শুরু হয়েছে। ব্যাস, কিছু বেসিক ইনফরমেশন জানলেই হয়। গ্রাফটা হয়ে গেলে বলবি। এখান থেকে শুধু এই গ্রাফটা আঁকার জন্য 3 নাম্বার দেয়। এখান থেকে কিছু ইনফরমেশন আমাদের লিখতে হবে। গ্রাফটা হয়েছে, আর নিচে লেখ গ্রাফ থেকে প্রাপ্ত বিষয়গুলি। ফার্স্ট পয়েন্ট, গ্রাফে ভালো করে দেখ, 3টে পিক আছে এবং 3টে চূড়াতে কে কে আছে, হিলিয়াম, কার্বন, অক্সিজেন। তাহলে ফার্স্ট পয়েন্ট লেখ, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ছাড়া লেখচিত্রটি মোটামুটি ভাবে সুষম। হিলিয়াম, কার্বন, অক্সিজেন ছাড়া লেখচিত্রটি মোটামুটি ভাবে সুষম।
হয়েছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, হালকা মৌলগুলির ক্ষেত্রে ডেল্টা ইবি বাই এ এর মান, হালকা মৌলগুলির ক্ষেত্রে ডেল্টা ইবি বাই বি এর মান তুলনামূলক কম, তুলনামূলক কম। এবারে এইখানে কি বলা হয়েছে, না এরাও অবশ্যই এর নিচে, কিন্তু থাকার পরেও এরা কিন্তু উচ্চ সুস্থিত পিকের উপরে, আর এরা হচ্ছে নিম্ন সুস্থিত। 3 নম্বর পয়েন্টে আমরা সেটাই লিখবো। তাহলে লিখ, হিলিয়াম, কার্বন, অক্সিজেন উচ্চ সুস্থিত ক্ষমতা সম্পন্ন, একইভাবে লিথিয়াম, বোরন, নাইট্রোজেন নিম্ন সুস্থিত ক্ষমতা সম্পন্ন। নেক্সট পয়েন্ট, 40 থেকে 120 পর্যন্ত, তার মানে কি ভর সংখ্যার মান 40 থেকে 120 পর্যন্ত ভর সংখ্যায় গড় ডেল্টা ইবি বাই এর মান (8.5 MeV বাই এ) এবং লোহার ক্ষেত্রে সর্বাধিক 8.8 MeV বাই এ। লোহার ক্ষেত্রে সর্বাধিক 8.8 MeV বাই এ। নেক্সট পয়েন্ট, 120 পর ডেল্টা ইবি বাই এর মান ক্রমশ কমতে শুরু করে এবং ইউরেনিয়াম 92-238 এর ক্ষেত্রে এর মান 7.6 MeV বাই এ। মোটামুটি এই পয়েন্টগুলো কিন্তু আমাকে লিখতে হবে, তবে 3 মার্কস পেয়ে যাবে। আর একটা ছোট কোশ্চেন লেখাবো, তারপর না হয় ছেড়ে দেবো। ওই ঘুম টুম পাচ্ছে বলছিস, বেসিক্যালি তেজস্ক্রিয়তার আগে পর্যন্ত আমাদের হয়ে গেল, এরপরে তেজস্ক্রিয়তা আর হচ্ছে নিউক্লিয় সংযোজন বিয়োজন। ওই ঘন্টা খানেকেরও ক্লাস আর হবে না, সেটাও কোনো একদিন এরকম নিয়ে নেবো। তাহলে লাস্ট কোশ্চেন একদম, বন্ধন শক্তির গুরুত্ব। বন্ধন শক্তির
গুরুত্ব। যেহেতু বন্ধন শক্তি নিয়ে এত কথা বললাম, মানে বুঝতেই পারছিস। দেখ, কোন মৌলের, এটা প্রচুরবার কোশ্চেনটা আসে, কোন মৌলের নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিয়োজন ঘটবে কিনা তা বন্ধন শক্তির মানের উপর নির্ভর করে। প্যাকিং ফ্র্যাকশনে যে ব্যাখ্যা করলাম, এখানেও ব্যাখ্যাটা একই রকম হবে, বন্ধন শক্তির মানের উপর নির্ভর করে। তেজস্ক্রিয়তাটা আজকে আর শুরু করতে যাব না, কেননা তাহলে আবার টাইম লেগে যাবে। তাহলে যেটা কথা থাকলো, এক হচ্ছে লাইটটা দেখে আসবি সবাই টুকটাক করে, বেসিকের কোশ্চেন যেন না আটকায়, ক্লাস 10 লেভেলে যেটুকু আছে সেটাই, এই জায়গাটা যেন কোনোভাবে গন্ডগোল না হয়, এই কথাটা বারবার বলছি। নিউক্লিয়াস আর যেটুকু আছে সেটা আমি করিয়ে নেব। তোরা যেহেতু বললি ঘুম টুম পাচ্ছে, তো আপাতত আমি ছুটি দিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে। স্যার বইতে তো দেখলাম ওখানে নিয়নটাকে সব থেকে বেশি দিয়েছে। কোনটাকে? আপনি বললেন ওখানে লোহাটা সব থেকে মানে উঁচুতে আছে, মানে টপে আছে। হুম হুম। বইতে বলছে নিয়নের বন্ধন শক্তি সব থেকে বেশি। আয়রনের নরমালি এই তুই কোন নিয়ন না, বই? নিয়ন না, নিকেল 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 62। নিকেল 62, 53ও নয়, 56 আয়রন, এটাও মোটামুটি অনেক বইয়ে আছে। তবে কোন বইয়ে আছে ওটা? এটা ছায়াতে দেখলাম ওখানে। আচ্ছা, ওটা আমি আরেকবার দেখে তাহলে তোকে শেয়ার করবো। আর আয়রনই স্যার ফিফটি। ওই যে MEV বাই এ বললেন, MEV বাই ওখানে নিউক্লিয়ার লেখা আছে তাহলে? নিউক্লিয়ার মানেই তো ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম। গুড নাইট স্যার। হুম হুম।